অবশেষে শেষ রক্ষাও হচ্ছে না ডক্টর ইউনূসের। একই ঘোষণা দিল আওয়ামী লীগ। এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশন নিচ্ছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। কেউ কেউ বলছেন যে পিনাকির পরামর্শে এবং জামাতের পরামর্শে আগামী এপ্রিলে নির্বাচনের এই সময়টা নির্ধারণ করেছেন ডক্টর ইউনূস সরকার। কি বলে যে ম্যানিফেস্ট, নির্বাচনী ম্যানিফেস্ট, সেগুলোকে প্রচার করা আর আপাতত দেশকে স্থিতিশীল রাখা, শান্তি রাখা। সাম্প্রতিক সময়ে তারা কিছু রাজনৈতিক বিষয়ে বক্তব্য রেখেছে যেটি পছন্দ করেনি বিএনপি। পছন্দ না হবারই কথা, এটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। প্রধান উপদেষ্টা কেন ঈদের আগের দিনই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গেলেন, এবং ভাষণ যদি দেনই বা তার মধ্যে কেন সময়ের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ইস্যুগুলো নিয়ে তিনি কথা বললেন? আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে পুরনো একটি দল, যার বয়স ৭৬ বছর এবং মহান স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছিল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, এ সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। এরই মধ্যে আজকে ঈদের দিন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়করা কঠিন বিপদের সম্মুখীন হয়েছে। অপরদিকে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী কঠিন প্রস্তুত হচ্ছে, কারণ শেখ হাসিনা নির্দেশনা দিচ্ছেন বাংলাদেশে তারা আবারও ব্যাক করবেন। দর্শক, এইগুলো নিয়ে সেনাপ্রধান কি প্রস্তুতি নিয়েছে, কি হুমকি দিচ্ছে ডক্টর ইউনূসকে জানতে চাইলে আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখা লাগবে। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে সারা বাংলাদেশের মানুষ জেনে গেছেন যে আগামী এপ্রিলে প্রথমার্ধে আমাদের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে। তবে এই ঘোষণার পরপর এ নিয়ে দ্বিমত প্রকাশ করেছিল বিএনপি, সাধুবাদ জানিয়েছে জামাত ইসলাম। বাট এই ঘোষণার পর ডক্টর ইউনূস সরকারের উপর প্রথম দিকে অনেকটা ক্ষিপ্ত থাকা, বাট পরবর্তী সময় লম্বা একটা সময় ধরে ডক্টর ইউনূস সরকারকে কাভার দেওয়া, প্লাস এই সরকারকে টিকিয়ে রাখার জন্য যিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যথেষ্ট শ্রম দিচ্ছেন, ওনার নাম হচ্ছে অনলাইন গুরু বা অনলাইন কিং পিনাকি দা। বিএনপির জন্য এই মুহূর্তে খুবই কঠিন একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার হচ্ছেন পিনাকি দা। তো কেউ কেউ বলছেন যে পিনাকির পরামর্শে এবং জামাতের পরামর্শে আগামী এপ্রিলে নির্বাচনের এই সময়টা নির্ধারণ করেছেন ডক্টর ইউনূস সরকার। তাহলে এভিডেন্সটা কি যে পিনাকির পরামর্শে? আসুন, আমাদের ডক্টর ইউনূস সাহেব যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, এর কিছুক্ষণ আগেই পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে একটা পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছেন যে আজ জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন মাননীয় প্রধান উপদেষ্টা। আশা করছি আজ একটি নির্বাচনী রোডম্যাপ আসবে এবং ২০২৬ সালের রমজানের পরে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এখানে লাইন টু লাইন ধরছি, দেখেন যে কালকে যে গতকাল যে নির্বাচনের রোডম্যাপ আসবে, এটা কেউ মাথায় ভাবেও নাই। ভাবছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদের উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, রাষ্ট্রপ্রধান হিসেবে এটা সবাই করেন, বাট নির্বাচনের রোডম্যাপ আসবে এভাবে এটা কেউ ভাবে নাই। ইভেন আপনি টাইম ফ্রেমটা দেখেন যে ২০২৬ সালের রমজানের পরে আমাদের ২০২৫-এর রমজান শেষ হয়েছে, ঈদ আমরা যদি ধরি মার্চের ১ বা এপ্রিলের দিকে সম্ভবত, সরি আমাদের ভুল না হয়, মার্চে মনে নাকি, মার্চ হলো মার্চ, এপ্রিল, মে, জুন, এপ্রিলে হয়েছে। আচ্ছা, তো ঠিক তিনি বললেন যে রমজানের পরেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মানে তিনি ঠিক টাইম ফ্রেমটা মাসের নাম না নিলেও ইশারা ইঙ্গিতে এপ্রিলকেই মেনশন করেছেন। তারপর তিনি বলছেন যে জাতির ক্রান্তি লগ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রফেসর ইউনূসের পাশে থাকুন। এর কিছুক্ষণ পরই আমাদের প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে ঠিক এপ্রিলের প্রথমের দিকে একটা টাইম ফ্রেম দিয়েছেন। অপরদিকে গেল কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রায় ২৮টি দলের সাথে বৈঠক করেছিলেন। ওই সময় প্রায় ২৫টি দল তারা ডিসেম্বরের আগেই নির্বাচন চেয়েছিল, তবে জামাত চেয়েছিল যেন এপ্রিলের দিকে নির্বাচন হয়। তো কাকতালীয় ভাবে হোক, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জামাতের যে ভালোবাসার সম্পর্ক বা এনসিপির সাথে, সেটাও অনেকে আলোচনা করেন। আবার পিনাকিদার যে জামাতের প্রতি ভালোবাসা, সেইটাও এখানে আলোচনায় উঠে এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাতের পরামর্শে, পিনাকিদা এবং জামাতের পরামর্শেই কি ডিসেম্বরের জায়গায় এপ্রিলে এই নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হলো। তবে পিনাকিদা বেশ কিছু যুক্তি দেখিয়েছেন যে কেন এপ্রিলের দিকে আপনার নির্বাচনটা হওয়া জরুরি। এর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি নিশ্চয়ই কাজ করছে সরকারের মধ্যে, যে বিচার এবং সংস্কার সম্পন্নের জন্য সময় প্রয়োজন, যেটা আপনার সার্জিস বলছিল। নাম্বার 2, সবার অংশগ্রহণ নিশ্চিতকরণ। তো সবার অংশগ্রহণ কোনটা? রাজনৈতিক দল না, জনগণের। আন্তর্জাতিক স্বীকৃতি এবং পর্যবেক্ষণের সুযোগ। নাম্বার 4, নির্বাচন কমিশনের প্রস্তুতি। তো পিনাকিদা বুঝিয়েছেন যে এপ্রিল পর্যন্ত কেন আসলে সরকারের সময় নেওয়া উচিত। এর পেছনে বেশ কিছু যুক্তিও তিনি দেখিয়েছিলেন। এটা কি বলা যায়, আমাদের প্রধান উপদেষ্টার নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার পর। তো যাই হোক, আমার কাছে মনে হয় ডিসেম্বর হোক বা এপ্রিল হোক, মোটামুটি এখন একটা সুনির্দিষ্ট প্রেক্ষাপট চলে এসেছে। এবার উচিত দলগুলো নিজেদের নির্বাচনকে সামনে রেখে জনগণকে খুশি করার জন্য যে প্রতিযোগিতা বা ম্যানিফেস্ট, নির্বাচনী ম্যানিফেস্ট, সেগুলোকে প্রচার করা আর
আপাতত দেশকে স্থিতিশীল রাখা, শান্তি রাখা। বিএনপি দলের দুই গুরুত্বপূর্ণ নেতাকে সতর্ক করেছে। সাম্প্রতিক সময়ে তারা কিছু রাজনৈতিক বিষয়ে বক্তব্য রেখেছে যেটি পছন্দ করেনি বিএনপি। পছন্দ না হবারই কথা, এটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এটি এমনকি এই মুহূর্তের সবচেয়ে আলোচিত, বিতর্কিত, জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য কিন্তু সমালোচনা করেছেন শামসুজ্জামান দুদু এবং বরকতুল্লাহ বুলু, তাদের দুইজনের বক্তব্যকে ঘিরে। এখানে খবরে বলা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং বরকতুল্লাহ বুলুকে সতর্ক নোটিশ দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এই দুই নেতাকে নোটিশ দেওয়া হয়। বরকতুল্লাহ বুলু এবং শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক দুটি বক্তব্য নিয়ে এই সতর্ক নোটিশ দেওয়া হয় বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে। কি কারণ, গত 20 মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে প্রতিহিংসা রাজনীতি, গণতন্ত্র ও সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানান শামসুজ্জামান দুদু। এর আগে একটি অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ওই আলোচনা অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করেন তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। এটা একটা বিষয়। এনসিপির নানান কর্মকাণ্ডের ব্যাপারে আমারও হতাশা আছে, আমারও সমালোচনা আছে, কিন্তু এইভাবে এই বাচ্চাদের উদ্দেশ্যে দুদু ভাইয়ের মতন একজন সিনিয়র নেতা বলা উচিত না। তাদের বক্তব্যগুলো তো থাকবেই, তাদের মধ্যে উত্তেজনা থাকবে, তাদের মধ্যে অনেক রকম বেশ রিয়াকশনারি নানা রকম কর্মকাণ্ড থাকবে। এটা হলো বয়সের কারণে, তারুণ্যের কারণে, নতুন দলের তাদের যে নেতৃত্বের ধার এবং ভার সেটা হয়তো তারা সহ্য করতে পারছে না, সেই কারণে তারা বলবেই। সেই বলার মধ্য দিয়ে তাদেরকে সুন্দরভাবে জবাব দিয়ে একটা পরিশীলিতভাবে তাদেরকে শিক্ষিত করতে হবে, কারণ তাদের আগামী 40 বছর তারা রাজনীতি করবে বা 50 বছর করবে, কিন্তু দুদু ভাইয়ের সেই বয়স নেই, আমাদেরও সমালোচনা করার সেই বয়স নেই, কিন্তু তারা লম্বা সময় কিন্তু থাকবে। সুতরাং তাদেরকে ভালো রাজনীতি শিক্ষা দিতে হবে, বলতে হবে যে না, তোমার এই কথা সত্য না, তোমরা এইভাবে কথাটা বলতে পারতাম। তো সেটা না বলে যদি এইভাবে বলা হয় যে ঠিক আছে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে চলে, এটা বলছে, কুমিল্লায় রিয়াকশন হয়েছে, সেটা বলা উচিত হয়নি। সেই যে উচিত হয়নি সেই কথাটা সুন্দরভাবে বলতে হবে। দুদু ভাই অনেক বড় মাপের মানুষ, আমি নিজেও চিনি, ভালো মানুষ উনি, নিঃসন্দেহে ওনার রাজনীতি সততা, ওনার যোগ্যতা, অভিজ্ঞতা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু উনি মাঝে মধ্যে একটু অসহিষ্ণু হতেন। আমি টকশোতেও দেখি ওনাকে যে কেন জানি সবসময় একটু বেশ কঠিন মুখভঙ্গি নিয়ে বসেন, কখনো কখনো অ্যাঙ্করদের সাথে তর্কে জড়ান। দরকার নেই। আওয়ামী লীগ আমলে অনেক অনুষ্ঠানই আওয়ামী লীগের পারপাস সার্ভ করার জন্য হয়। তো সবচেয়ে ভালো হলো যে সেটা ঠান্ডা মাথায় মোকাবেলা করা, আর যদি পছন্দ না হয় টকশোতে না যাওয়া। যেমন আমি শেষের দিকে একেবারে টকশো বয়কট করতাম, এখন যাই না অন্য কারণে, এখন আর ভালো লাগে না এই কারণে যাবো না তা বলি না, কিন্তু আমি সেই মজাটা খুঁজে পাই না আর কি। মনে হয় যেন একটা সময় ব্যয়, আমার নিজেরও যেহেতু কাজ থাকে ইউটিউবের, ফলে একটা টকশো সময় আগে পিছিয়ে মিলে 2.5-3 ঘন্টা সময় ব্যয় করা আমার পক্ষে সম্ভব না। আমি খুবই খেটে খাই বলা যায়, সারাক্ষণ নিউজ খুঁজি এবং সেগুলো নিয়ে পর্যালোচনায় ব্যস্ত থাকি। যাই হোক, সেখানে দুদু ভাই নিশ্চয়ই এটা রেগে গিয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি বলে বলেছেন। উনি এই দলও আবার ছাড় দেয়নি, এটা ভালো। এটা দলের এই ধরনের অবজারভেশন এবং এক ধরনের নিয়ন্ত্রণটা এটা দরকার। সবসময় চেক অ্যান্ড ব্যালেন্স এবং জবাবদিহিতা না থাকলে এটা যে কোনো সময় দলের ভাবমূর্তির জন্য ক্ষুণ্ণ হবে। সুতরাং দলের এই চিঠিটা ভালো। আর বরকতুল্লাহ বুলু, ওনার বক্তব্যতে আমি খুবই অবাক হলাম। আমি পিনাকির ওই ভিডিওটা দেখতে যে দেখলাম যেটা প্রচার করা হয়েছে, এটা একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্কে, তার ধর্ম বিশ্বাস নিয়ে, তিনি খ্রিস্টান ছিলেন, তিনি মুসলমান হয়েছেন কি হননি, তিনি এখনো খ্রিস্টান রয়ে গেছেন, এই কথাগুলো বলা ঠিক না। বিএনপি ফাইট করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও, এনসিপির সঙ্গেও, কিন্তু রাজনৈতিকভাবে, রাজনৈতিক শিষ্টাচার কালচারটাকে ধারণ করে, এর বাইরে যাওয়া উচিত না। মনে রাখা দরকার, এখন যারা রাজনীতির অঙ্গনে আছে তারা সবাই কিন্তু একসময় সহযোদ্ধা হিসেবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার শাসনের পতনের বিরুদ্ধে লড়াই করেছে। সুতরাং তাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু পরস্পরের কাঁধা ছোড়াছুড়ি থাকবে না। পরস্পরকে আঘাত করা, আত্মহনন করা, ওই ধরনের রাজনীতিটা কোনোভাবেই করা যাবে না। তো সুতরাং ডক্টর ইউনূসকেও একটা গুরুত্বপূর্ণ সময়, তিনিও ভিকটিম শেখ হাসিনার শাসনের। শেখ হাসিনা যদি টিকে যেতেন তাহলে ওনাকে কারাগারে নিক্ষেপ করত। এবং আজকে আন্দোলনের এইরকম গুরুত্বপূর্ণ সময় তার দায়িত্ব নেওয়া, দেশে বিদেশে তিনি যেভাবে দেশকে তুলে ধরেছেন, এখনো পর্যন্ত কেউ কোশ্চেন করেনি যে তোমার এই অন্তর্বর্তী সরকার এটা কিসের, এটা কতদিন চলবে, এরকম প্রশ্ন কিন্তু কেউ করেনি। কারণ হচ্ছে যে তিনি নোবেল বিজয়ী, তার প্রতি আগে থেকে তার একটা ইমেজ আছে, ভাবমূর্তি আছে, ফলে বিশ্ব নেতারা তো তাকে চেনেন, ফলে মনে করছেন যে না, তিনি যখন দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রের, ভালো কিছু করবেন।
দেখেন, আভ্যন্তরীণভাবে আমরা বুঝি যে না, এটা মানে এইভাবে একটা অসাংবিধানিক শাসন, এটা লম্বা সময় চলতে পারে না। তো সেটার জন্য ফাইটটা হবে রাজনৈতিকভাবে, কিন্তু ব্যক্তিগতভাবে এই ধরনের কাদা ছোড়াছুড়ি করা, নিম্নমানের রাজনীতির যে বাক্য যেটা শেখ হাসিনা তারা আওড়াতো, সেইটা রপ্ত করা যাবে না। তো আমি মনে করি যে দুই নেতার জন্য এটা ভালো একটা শিক্ষা, তারা সতর্ক থাকবেন। আবার বিএনপিও যে একটা মানে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলো, বিএনপিকেও ধন্যবাদ। ঈদের দিনে ঈদকে কেন্দ্র করেই এটি গুরুতর প্রশ্ন উত্থাপন করেই বক্তব্যটি শুরু করি। প্রধান উপদেষ্টা কেন ঈদের আগের দিনেই তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গেলেন, এবং ভাষণ যদি দেনই বা তার মধ্যে কেন সময়ের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ইস্যুগুলো নিয়ে তিনি কথা বললেন, বিভিন্ন টার্গেট গ্রুপকে সামনে রেখে নির্বাচন করিডোর বন্দর ইস্যুতে কেন তিনি কথা বললেন, এবং সেটিকে কেন্দ্র করে এই ঈদের মধ্যেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন পর্যায়ে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, না জানি ঈদের পরে কি হতে যাচ্ছে। এবং এটাও তো সত্য কথা যে এই ঈদকে সামনে রেখে যে সরকারি পর্যায়ের 10 দিনের ছুটি ঘোষণা করা হলো, লম্বা ছুটি, সেই ছুটি কেন দেওয়া হলো এত দিনের? এর মধ্যে আসলে কিছু ঘটতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, নানান ধরনের প্রশ্ন গুঞ্জন মানুষের কানে মুখে ছিল। সেই অবস্থার মধ্যে এসে আবার তিনি যে ভাষণটি দিয়েছেন, সেই ভাষণে আবার তিনি যেসব শব্দ ব্যবহার করেছেন সেটিকে খুব কেয়ারফুলি বিএনপি নোটিশ করেছে। তারা বলছে যে প্রধান উপদেষ্টা শব্দ চয়নের ক্ষেত্রে সব ধরনের রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছে। আমি সে বিষয়ে আসছি, এবং এটুকু একটু মন্তব্য করে রাখতে হয়। আমরা নিশ্চয় জানি যে আমার যদি খুব ভুল না হয়ে থাকে, আজ অবধি অন্য কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এই দেশের আর কখনোই ঈদকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেননি। ব্যতিক্রম শুধুমাত্র এই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি রোজার ঈদকেও সামনে রেখে এবং একই সঙ্গে স্বাধীনতা দিবসের সামনে রেখে গত 25শে মার্চ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। ভাষণ যদি দেবেনি তাহলে তিনি তার উন্নয়নের ফ্রেজতে গাইতে পারতেন বড় জোর। কেন তিনি বিতর্কিত ইস্যুগুলো সামনে নিয়ে এসে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কার সৃষ্টি করলেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে। তিনি 9 জুন লন্ডন সফরে যাচ্ছেন, তিনি ইচ্ছা করলে 8 জুন দিতে পারতেন, অথবা আরো 2 দিন আগে দিতে পারতেন, জানি না। কিছু একটা উদ্দেশ্য রয়েছে, আমরা মনে করতেই পারি, ধারণা করতে পারি। তো প্রধান উপদেষ্টা যখন ভাষণ দিলেন, তার পরপরই বিএনপি জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিল স্থায়ী কমিটির সদস্যরা, যেখানে শীর্ষ নেতা দলের তারেক রহমান উপস্থিত ছিলেন, এবং এপ্রিলে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে সেটি তারা প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অনড়। যদিও বিএনপির এই অনড় অবস্থানকে মানুষ এখনো পর্যন্ত অতটা সিরিয়াসলি কেউ কেউ নিচ্ছেন, কেউ কেউ হয়তো নিচ্ছেন না, যেহেতু বিএনপি খুবই সুকৌশলে সব ধরনের গঠনমূলক রাজনৈতিক ভাষা প্রয়োগের মধ্য দিয়ে তারা প্রতিবাদটি জানিয়ে আসছে। কিন্তু এগুলোকে আবার কেউ কেউ দুর্বলতা হিসেবে দেখছে। আমি নিজেও বলেছি, অনেকেই বলছেন জুনেও যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপি হয়তো মেনে নিতে বাধ্য হবে। শেষমেশ আসলে সত্যি তেমনটি ঘটে কিনা আমরা জানি না। যাই হোক, বিএনপি বৈঠক শেষে যে বিবৃতি দিয়েছে, সেই বিবৃতি তারা উল্লেখ করেছে যে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবিত হয়ে অন্তর্বর্তী সরকার আগামী বছর এপ্রিল মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে। খুবই যৌক্তিক কথা, তার প্রমাণ তো মিলেছে এর মধ্যে। জামাত গত কয়েকদিন ধরে যা বলে আসছিল যে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এবং জামাতকে খুশি করার জন্য, এবং জামাত তো এই সরকার পরিচালনা করছে বিহাইন্ড দ্য স্ক্রিনে, সবাই জানে, সেই এপ্রিলেই ঘোষণা করা হয়েছে নির্বাচনের সময়সীমা। এনসিপি জাতীয় নাগরিক পার্টি তো নির্বাচন চাই না, তারা জাতীয় সংসদ নির্বাচন আগে কখনো স্থানীয় সরকার নির্বাচন, কখনো গণভোট, কখনো তারা সংবিধান প্রণয়ন, নতুন সংবিধান রচনা করা, বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলা ইত্যাদি, মানে তারা নির্বাচন চায় না। সেই জায়গা থেকে এপ্রিলে যে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে সেটি যে কোনো অজুহাতে আবার পিছিয়ে যাবে, সেই বিষয়টি বিএনপি তাদের বৈঠকে তুলে এনেছে এবং প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে খুবই যৌক্তিকতার সঙ্গে। যারা বলে আসছেন বা এখনো বিএনপি বলছে যে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠিত হতে গেলে ওই সময় যে প্রচন্ড গরম বা প্রতিকূল আবহাওয়া, ঝড় বৃষ্টি বা গরমে মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রে যাবেন কিনা সেটা তো চরম অনিশ্চয়তার মধ্যে থেকে যায়। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণা হলে এপ্রিলের মধ্যে, মানে এপ্রিলে নির্বাচন হলে সেজন্য যে প্রচারণা রাজনৈতিক দলগুলোকে চালাতে হবে, তখন তো রোজা পড়ে যায়, কিভাবে তারা এই কাজটি করবে? আরো বড় কথা যে সে সময় পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এসএসসি, এইচএসসি। অতএব এইগুলোর যে কোনো কিছুকে একটা অজুহাত হিসেবে দাঁড় করিয়ে সরকার তখন নির্বাচন পিছিয়ে দেওয়ার মতলব আনবে এবং তেমনটি ঘোষণা দেবে। বিএনপি তার বক্তব্যে উল্লেখ করছে ভাষণে প্রধান উপদেষ্টা শব্দ চয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে, এবং এই জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছেন। বিএনপি নেতারা কোন ধরনের রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা সেটি স্পষ্ট করে জানতে না পারলেও আমরা মোটামুটি ধারণা করতে পারি, যেহেতু প্রধান উপদেষ্টা সময়ের সবচেয়ে বড় স্পর্শকাতর যে দুটি বিষয় করিডোর এবং বন্দর ইস্যুর কথা বলেছেন, এবং বন্দর পরিচালনা ভার বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে যারা বিরোধিতা করছেন তাদেরকে প্রতিহতের আহ্বান জানিয়েছেন। একইভাবে করিডোর ইস্যু তিনি উল্লেখ করেছেন এই ধরনের বক্তব্য। সেই জায়গা থেকে তো এই বিষয়গুলো তো সেনাপ্রধান নিজে উল্লেখ করেছেন।
বিএনপি কথা বলছে, বাম দলগুলো কথা বলছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো কথা বলছে, তাহলে কাদেরকে প্রধান উপদেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বা প্রতিহত করার জন্য আহ্বান জানিয়েছেন? ঠিক সম্ভবত এই জায়গাটিতে বিএনপি ধরিস করার চেষ্টা করেছে যে তিনি সব ধরনের রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন। এবং বিএনপি যদি সত্যি সত্যি এগুলো ইঙ্গিত করে থাকে, তারা অযৌক্তিক কিছু করেনি। বিএনপি তার বিজ্ঞপ্তিতে বলছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রদত্ত তার বক্তব্য প্রসঙ্গ অতিক্রম করে, অর্থাৎ সাধারণ মানুষকে তিনি শুভেচ্ছা জানাবেন বা তার উন্নয়নের ফিস দেন, সমস্যা নেই, এইগুলোর প্রসঙ্গ অতিক্রম করে জাতির উদ্দেশ্যে যে ভাষণে পরিণত করলেন, এই দীর্ঘ ভাষণে তিনি বন্দর, করিডর ইত্যাদি এমন সব বিষয় অবতারণ করেছেন যা তারই ভাষায় অন্তর্বর্তীকালীন সরকারের 3টি ম্যান্ডেটের মধ্যে পড়ে না। তিনি বলেছেন সরকারের ম্যান্ডেট 3টি, একটা হচ্ছে বিচার, সংস্কার আর নির্বাচন। খুবই বাস্তবতা এটি যে সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ বেশি একটা ভালো না। এরই মধ্যে আমাদের দেশের নানান কার্যক্রম, নানান ধরনের উত্তপ্ত পরিবেশের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন যাচ্ছে। এরই মধ্যে আজকের এই ভিডিওতে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে পারলেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান বা আপনাদের কোনো মতামত থাকে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।